যে ও সতীন আনে নেই, মানে বড় সতীন একদম পুরা দুনিয়ার সাথে যুদ্ধ কইরা যে সতীন ওর আনতেই হবে, এখন ওই দোষ জামাইয়ের উপরে চাপাই দিছে। জামাই নাকি আমার কথায় উঠে বসে, জামাই নাকি আমি মনে করেন যে এভাবে হাতের আঙ্গুলে ঘুরাই, ইশারায় ঘুরাই, উকিলদের দিয়ে পর্যন্ত কল করায় বলতেছে যে সে নাকি জামাইকে ডিভোর্স দেওয়া দিবে। আপনারা যা শুরু করছেন সেটা একদমই মেনে নেওয়ার মতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। গতকাল রাতে আমি একটা লাইভও করে গেছিলাম, তো সেখানে আপনাদেরকে হালকা পাতলা টাচ আপ দিয়ে গেছিলাম। আজকে সম্পূর্ণ কথাটা বলবো যে বড় সতীন আসলে কি করছে, মানে ও শুধু এইটুকু কাজই বাদ রাখছিল সম্পর্কটা একদম নষ্ট করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। ও হচ্ছে গতকাল দেখছেন তো আমার মন মেজাজ ভালো ছিল অনেক, ব্লগগুলো যারা দেখছেন দুইটা, আমার মন মেজাজ খুবই ভালো ছিল। আমি ওরে নিয়ে কোনো কথাই বলি নাই কালকের কোনো ভিডিওতে। আর কালো জাদু বিষয়টা নিয়ে এখন এসে অনেকে প্রশ্ন করতে পারেন, তো এটা নিয়ে তো আমি বলছি, আমি আর কিছু বলতে চাই না। এটা নিয়ে জামাই একটা ব্লগ বানাইছে কালকের আগের দিন রাতের বেলা, ব্লগটা আপলোড দেওয়া হয়েছে, আপনারা সেই ব্লগটা গিয়ে দেখে আসতে পারেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ওর উপরে যে কালো জাদু করা হয়েছে। আমি আর কিছু বলতে চাই না, আমি যাই বলবো না কেন তাই নিয়ে দোষ হয়ে যাবে, তাই নিয়ে কি না কি যে করে ফেলবে বড় সতী নিজেও জানে না ও আসলে কি করতেছে না করতেছে। আমার হচ্ছে কালকে ওর আইনজীবী ফোন দেয়, ফোন দিয়ে আমি তো ফার্স্টে বুঝতেছিলাম না, কারণ আমার কাছে তো সহজে কোনো ফোন কল আসে না, কেউই ফোন করে না আমাকে তেমন। তারপরেও মানে ফোনটা ধরতে একটু কেমন যেন লাগতেছিল, কারণ নাম্বারটা একদমই অপরিচিত। তারপরেও ধরছি, ধরার পরে বলতেছে কি আপনি কি সুমাইয়া? পরে আমি বলতেছি জি, আপনি কোথায় ফোন করছেন? পরে বলতেছে কি আমি সুমাইজান খুশির আইনজীবী। পরে আমি বললাম সুমাইজান খুশির আইনজীবী, তো আমাকে ফোন দিচ্ছেন কেন, আমার সাথে কি কথা? পরে বলতেছে আপনার সাথেই তো আমাদের কথা। পরে আমি বললাম যে আমার সাথে কথা, সুমাইজান খুশির ব্যাপার, মানে আমি তোর সতীন, আমার সাথে কি কথা হইতে পারে? কথা তো হবে ওনার হাজবেন্ডের সাথে, তারপর শ্বশুর শাশুড়ি আছে যারা মেইন হয় আর কি ঘরের, আমার সাথে কি বলবেন? পরে বলতেছে যে না আপনার সাথেই কথা, উনি তো আপনাকে নিয়েই সমস্যা বলছে। পরে আমি বললাম যে আচ্ছা কি বলছে শুনি। পরে বলতেছে আপনি ওনাকে নিয়ে কেন কথা বলেন সব সময়? পরে আমি বলতেছি আমি ওনাকে নিয়ে কেন কথা বলবো না, উনি আমার সতীন পরিবারের একজন, তারপর আমরা দুইজন একই সাথে ব্লগিং করতাম, আসলে কথা বলি তো ওই যে ব্লগেই বলি না, সেটা নিয়েই বলছে। পরে আমি বললাম যে আমরা তো মানে ব্লগিং করতাম, সেখানে মানুষজন আমাকে জিজ্ঞেস করে বড় সতীনের বিষয়ে যে সে কোথায়, এখন আসতেছে না কেন, সব কিছু জিজ্ঞেস করে, এই কারণেই হচ্ছে আমি শেয়ার করি বিষয়গুলো। এর থেকে বেশি তো কিছু না, এটা নিয়ে সমস্যা আর কি আছে? মানে আমার পরিবারের একজন নিয়ে তো আমি কথা বলতেই পারি, আর যেহেতু এতদিন ধরে ব্লগিং করছি মানুষজন আমাকে জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক, আমি মানুষজনকে জানাবো, এটাও তো স্বাভাবিক, তাই না? পরে বলতেছে যে না, এটা নিয়ে অনেক সমস্যা আছে, আপনি কথা বলতে পারবেন না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমি চুপও হয়ে গেছিলাম। কিন্তু মাঝখানে আমি অনেক দিন 2-3 দিন ওরকে নিয়ে কোনো কথা বলি নাই, যা বলছি আর আগে। পরবর্তীতে ও নিজেই ফোন দিয়ে আমাকে খুঁজাইছে, উল্টাপাল্টা কথা বলছে আমারে, তো তখন আমি নর্মালি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, এটাই তো স্বাভাবিক। তো তখন ওকে নিয়ে আমি কথা বলছি, তারপরও তেমন কোনো বাজে কথা তো আমি বলি নাই যে কোনো সমস্যা থাকতে পারে। পরে বলতেছি যে না, আপনি যে কোনো ধরনের কথাই ওরে নিয়ে বলতে পারবেন না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো কালকে থেকে ওরে নিয়ে কথা বলা বন্ধ করে দিছি, বললাম না ওরে নিয়ে কথা না বললে কি হয়েছে, ওকে নিয়ে কথা না বললে তো আমার তেমন কোনো সমস্যা নেই, এখন বাধ্য হয়ে বলতে হয়, যেটা আপনাকে শুরুতেই বললাম, একই কথা বারবার রিপিট করতে আমার একদমই ইচ্ছে করতেছে না। পরে তো আমার সাথে ঝামেলা গেল, আমার সাথে আর কি ঝামেলা করবে এই বাদে। পরে জামাইয়ের কথা আসছে যে আপনার জামাই কই? পরে আমি বলছি জামাই এখন বাসায় নেই, আছে তারপরেও বলি নাই যে বাসায় নেই। আমি বলছি যে আমাকে যেহেতু ফোন দিয়েছেন আমার সাথেই কথা বলেন, আমার জামাইকে খুঁজতেছেন কেন? আমার জামাইকে যদি খোঁজার হয় তাহলে তার ফোন নাম্বারেই ফোন দিতে পারতেন, আমাকে ফোন দিয়ে তারে খোঁজার তো কোনো মানে হয় না, আমি তারে কোত্থেকে এনে দেবো, আমাকেই বলেন। পরে বলতেছে কি আপনার সতীন সুমাইজান খুশি তো আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিবে। পরে আমি বলি কি? পরে বলতেছে যে হ্যাঁ সে আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিবে, এই সংসারে আর আসতে চায় না। পরে আমি বললাম যে ও ডিভোর্স দিবে সত্যি সত্যি বলতেছেন তো নাকি এমনি? পরে বলতেছে যে না সত্যি সত্যি ডিভোর্স দিবে, আপনারা যা শুরু করছেন সেটা একদমই মেনে নেওয়ার মতো না। পরে আমি বললাম যে আমরা কি শুরু করছি সুমাইজান খুশির সাথে? পরে বলতেছে যে হ্যাঁ আপনারা অনেক কিছু করছেন, না হলে কি 3.5 মাস ধরে মেয়েটা শুধু শুধু বাবার বাড়িতে এসে পড়ে আছে নাকি, নিজের স্বামী সংসার সব কিছু ফেলে রেখে? পরে আমি বললাম যে আপনাকে কি সমস্যা বলছে, কি সমস্যার কারণে ডিভোর্সটা করাতে চাই একটু বলেন।
পরে বলতেছে কি জামাই নাকি আমার কথায় উঠে বসে, জামাইরে নাকি আমি মনে করেন যে এভাবে হাতের আঙ্গুলে ঘুরাই, ইশারায় ঘুরাই। পরে আমি বললাম যে এটা কি সত্যি কথা? জীবনেও ও এত বড় মিথ্যা কথা কিভাবে বলছে? ওর ডিভোর্স দেওয়ার ইচ্ছা হয়েছে, অনেক শখ জাগছে জামাইরে ডিভোর্স দেওয়ার, তাহলে ও মিথ্যা কথা বলতেছে কেন? সত্যি কথা বলে ডিভোর্স দেখ না, দুনিয়ার কেউ ওরে ডিভোর্স দেয় নাকি? এই কথাটা কেন বললো জামাইয়ের সাথে? গাইস আপনারাই দেখছেন জামাই বড় বউয়ের জন্য কি করে, ও এই জায়গায় এত বড় মিথ্যা কথাটা কেমনে বলছে? জামাই নাকি আমার কথা শুনে বেশি, আমার সাথে থাকে বেশি, ওরে তেমন পাত্তা দেয় না। মানে কি বলবো, কালকের আগের দিন পর্যন্ত ব্লগে বড় বউয়ের জন্য শুনছেন আপনারা সব কিছু মিলে সে অসুস্থ হয়ে গেছে। মানে একটা মানুষ এইরকম কেমনে হয়? তারপরে আরো অনেক কিছু বলছে। এইটা একটা কারণ, মেইন কারণ যেটার কারণে বড় সেদিন ডিভোর্স দিতে চায়। তারপরে হচ্ছে আরেকটা কি জানি বললো, সতীন আনার বিষয়টা নিয়ে তো আমি আপনাদেরকে আগেই বলছি যে জামাইরা অনেক অপমান করছে, সতীন আনছে বড় সতীন, একদম পুরা দুনিয়ার সাথে যুদ্ধ টুদ্ধ কইরা যে সতীন ওর আনতেই হবে। এখন ওই দোষ জামাইয়ের উপরে চাপাই দিছে যে জামাই নাকি বিয়ে করছে। মানে এই কথা ও বলছে না ওর ফ্যামিলি বলছে, আমি এটাই বুঝতেছি না। বড় সতীনের মুখ দিয়ে তো এই কথা বাইর হওয়ার কথাই না, আমার বিশ্বাসই হইতেছে না যে বড় সতীন এই কথাটা বলবে যে ও সতীন আনে নাই। মানে প্রত্যেকটা মানুষ জানে সতীন আসলে কে আনছে, সতীনের জন্য পাগল পাগল কে হয়েছে। এখন এইটার দায়ভার নাকি জামাইয়ের, ডিভোর্সের কারণ হিসেবে এই একটা কারণ কেউ বাইর করছে। তারপরে বলছে যে আচ্ছা এখন এত কিছু জানি না আমরা, মেয়ে ডিভোর্স দিতে চায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনারা কি জানি আপনার জামাইকে বলেন যে খুলনা আসতে। পরে আমি বললাম যে হুটহাট করে আপনারা কি বলতেছেন, আগে সমস্যাগুলো আমাদেরকে বলেন যে কি কি হয়েছে। আপনারা বললেন খুলনা যেতে, আমরা চলে গেলাম, তারপরে যাওয়ার পরে কোনো একটা সমস্যা হইলো, তখন আমরা কি করব। পরে বলতেছি যে না কোনো সমস্যা হবে না, এই জিনিসগুলো নিয়ে মিটমাট করা হবে। কি জানি আপনারা খুলনা আসেন, মেয়ে ডিভোর্স দিতে চায়, এখানে এসে তারপরে যা দেনাপাওনা আছে সেই সব কিছু হচ্ছে মানে ভেঙে চুরে দিয়ে যাবেন। তারপরে মেয়ে ডিভোর্সের যেসব কারণ বলছে সব কিছু মিলিয়ে হচ্ছে আপনারা কথা বলে যাওয়া ভালো, খুলনা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসেন। পরে আমি বলছি যে আচ্ছা ভেবে দেখতেছি। তো এই তো গাইস কাহিনী শুনলেন যে ও কি কি করছে। ও ঝামেলাটা একদম কি বলবো খারাপের একদম উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এতদিন তাও ঘুরাইছে পেঁচাইছে, এইটা ওইটা বলে আমার দোষ দিয়ে সব কিছু চালাই গেছে। হ্যাঁ, সব কিছু চালাই গেছে। কালো জাদু এটা তো আমি নিজে বলছি যে ওর উপরে কালো জাদু করা হয়েছে, নাইলে ও এরকম কিভাবে করে সেই জিনিসটা নিয়েও দোষ ধরে। মানে আমি এই জিনিসটা আবার বুঝতে পারি না যে মানুষ যদি নিজের সেন্সে না থাকে, অন্য মানুষ আবার এত কিছু কেমনে করায়? মানুষের কথা শুনে কালো জাদুর মাধ্যমে এত কিছু আবার কিভাবে করা সম্ভব? মানে কিছুটা ওর মনেরও শয়তানি আছে, তারপরে মনে করেন যে আদার্স দিক মানুষের বুঝ পড়া সব কিছু মিলিয়ে আছে। ওর মনেও যে একদমই কিছু নাই বিষয়টা এমন না, ওর মনের মধ্যে আছে, না হলে এত কিছু এইভাবে সম্ভব না। তো যাই হোক, ও আইনজীবীর কাছে গেছে, মানে আমার সাথে সম্পর্ক রাখবেই না, এটাই বোঝা যায় ওর কথায়। ও আমার সাথে সব সম্পর্ক একদম, কালকে আইনজীবী শুধু আমাকে বারবার একটা কথাই বলতেছিল যে আপনি ওকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না, আপনি ওকে নিয়ে কোনো কথা বলতে পারবেন না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওটা নিয়ে কোনো কথা বলবো না। ও যেহেতু বলছে, এটা একদম আইনজীবী পর্যন্ত নিয়ে গেছে, আমার আইনজীবীর ভয় দেখে আমি যাতে ওর সাথে কথা না বলি, কথা না বললাম। আপনাকে যেহেতু মানে ও যেহেতু আইনজীবী দিয়ে কথা বলাইছে, আমি এখন আইনজীবী দিয়ে কথা বলাবো। ওর মানে কি বলবো, ওদের তো তেমন দাপট ওলা কেউ নাই ঘরের মধ্যে। ওই যে হয় না, যাদের ঘরের মধ্যে কেউ থাকে না তাদের হচ্ছে বাইরের মানুষের সাথে সম্পর্কটা মোটামুটি থাকে। ওদের হচ্ছে এমন যার সাথে মানে কি বলে কথা বলাইছে আমাকে দিয়ে। তো আমার তো ভাই ঘরের মধ্যে আইনের মানুষ আছে, আমার এসব নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন আছে? আমি বলছিলাম বড় সতীন যদি এই ঝামেলাটা আর একটু বাড়ায়, ঝামেলাটা যদি আর কোনো দিকে যায়, আমার চাইতে খারাপ কেউ হবে না। আমি যে এই 3 মাস 3.5 মাসে কত কি করছি ওরে বুঝানোর জন্য যাতে এই সংসারটা টিকে। আমি মানে তো আমি ওর এই সংসারে রাখার জন্য মানে প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়েছে। ওরে নিয়ে কেন কথা বলছি? ওরে নিয়ে কথা বন্ধ করে দিলেই তো পারতাম। আমি ওরে নিয়ে কথা বন্ধ করে কিভাবে থাকবো? যে মানুষটার জন্য আমি এত এত স্যাক্রিফাইস করছি, এই সংসারে আসছি দুইজন একসাথে মিলেমিশে সুন্দর একটা সংসার করব দেখে, সেই সংসারটা আমি কিভাবে ভেঙে যাওয়া দেখতে পারি? আমি কিভাবে মানে এই সংসারের ধ্বংস দেখতে পারি? আমার একটু বলেন।
আমি কেমনে কথা না বলে থাকতে পারি, এই কারণে বলছি। মাঝখানে আমি অনেক রাগও দেখাইছি ওর উপরে, যাতে আমার রাগ দেখে ও একটু হলেও কিছু বলে, মানে রাগের সাথেই বলুক আর যেই কারণেই বলুক, কথা বলুক। কথা বলাটা হচ্ছে বড় বিষয়, তাহলে সমস্যা কি বোঝা যাবে। এই যে ও যেমন এই 3 মাস পরে আইসা একদম ঝামেলাটারে মনে করেন যে গাড়াইয়া এই পর্যন্ত আনছে আইনা, মানে এখন তোর কথা শুনে বোঝা গেছে ওর মেনলি কী নিয়ে সমস্যা ছিল। আমি তো এতদিন ভাবতাম ও এমনি হয়তো বা রাগে এসব কথা বলতেছে, আমারে মানে আমারে নিয়ে ওর সমস্যা, আমারে নিয়ে ওর এইটা সেইটা, আমি এটা ভাবতাম। কিন্তু এখন তো দেখি ওর আসলেই আমারে নিয়ে সমস্যা ছিল, ও আমারে আসলেই মেনে নিতে পারতেছে না। তো ওর এই জিনিসটা তো আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমি যেটা মানে সব সময় বলি যে আমাকে যখন এই সংসারে আনছে বা আনবে, তখন এই জিনিসটার ভালোভাবে চিন্তা করা দরকার ছিল যে আমার সতীন নিয়ে পরবর্তীতে সমস্যা হইতে পারে। শুরুর দিকে না হলে আমি মানাই নিলাম, পরে আস্তে আস্তে যদি আমার সমস্যা হয় তো তখন মেনে নিতে পারে নাই। 4 বছর ধরে সুন্দর সংসার করছি, 4 বছর পরে এসে যদি মনে হয় যে আমাকে নিয়ে সংসার করা সম্ভব না, সতীন নিয়ে সংসার করা সম্ভব না, তখন কেমনে হবে আমার একটু বলেন। তো যাই হোক, ও সম্পর্ক শেষ করতে চাইতেছে, আমিও শেষ করে দিব। বরাবরই আমি যে কথা বলি। আর ও মানে এই জিনিস যদি চিন্তা করে আমার সাথে সম্পর্ক শেষ করে দিছে, ঠিক আছে, আমিও শেষ করে দিলাম। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে আমার এই সংসার থেকে বের করে দিয়ে তারপরে ওই সংসারে আসবে, ওর ওই আশা জীবনেও পূরণ হবে না। আর জামাইয়ের ডিভোর্সের ভয় দেখায়, আসলে ডিভোর্সের জিনিসটা নিয়ে ও জানে যে এই ডিভোর্সের বিষয়টা শুনলে আমার অবস্থা কি হবে। অলরেডি আপনারাও জানছেন যে ও যখন ডিভোর্সের কথা বলছে তারপরে আমার অবস্থা ঠিক কি হয়েছে। জামাই ওই দিন বলে গেছে আপনাদেরকে ব্লগে যে ও ডিভোর্সের কথা বলছে, আর আমি ওই দিন থেকে একদম নামাজ টামাজ পড়া, তারপরে রাতের বেলা আবার এক্সট্রা করে নফল নামাজ পড়া, সব কিছু করছি। দোয়া করা থেকে শুরু করে যা আছে, কি করলে বড় সতীন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে, সংসারটা সুন্দর হবে। আমি মানে শুনে পুরো আমি নিজেই পাগল পাগল হয়ে গেছি। জামাই তো অসুস্থ হয়ে গেছে, আমি পুরো পাগল পাগল হয়ে গেছি। আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, আমি খাবার দাবার কি খাবো, আমার মাথায় পুরো কাজ করতেছিল না যে বড় সতীন এটা কি ধরনের সিদ্ধান্ত নিলেও। মানে ও জানে এই ডিভোর্সের কথা বললে আমার পুরো মাথা নষ্ট হয়ে যাবে, যে ওইটা কি বললো। আমি যতই রাগ দেখে, আমি যত যাই করি না কেন, আমার মনের মধ্যে যে কি আছে এটা বড় সতীন খুব ভালো করে জানে। তারপরেও ও আমার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে, নিয়ে এখনো পর্যন্ত এই জিনিসগুলা দিয়ে আমারে ভয় দেখাইতেছে। উকিলদের দিয়ে পর্যন্ত কল করায় বলতেছে যে সে নাকি জামাইকে ডিভোর্স দেওয়াই দিবে, আর আমি যাতে ওকে নিয়ে কোনো কথা না বলি, আমার কারণেই নাকি ঝামেলাটা এত দূর পর্যন্ত গড়াইছে। তো আমার কারণে কি ঝামেলাটা এত দূর পর্যন্ত গড়াইছে 3 মাস পর্যন্ত, যে ও সংসারে ফিরে আসতে পারে নাই, আমি ওর কি কি ক্ষতি করছি সেই সব কিছু আমি দেখে ছাড়বো। তো যেটা বলতেছিলাম গাইস, ও ঝামেলা বাড়াইছে, আমি এখন ঝামেলা বাড়াবো। আমি আগেই ওরে সাবধান করে দিছিলাম ঝামেলাটা যেন আর না বাড়ে, ভালোই ভালো সংসারে ফিরে আসে। সেই জায়গায় ও ভালোই ভালো সব কিছু মিটমাট করবে তো দূরের বিষয়, ও এটা আইনে কোর্ট কাছারি পর্যন্ত নিয়ে গেছে। তো এখন ও আমার খারাপ রূপটা দেখবে। ও যেহেতু ঝামেলা বাড়াইছেই, ঝামেলা কেমনে বাড়ে সেটাও আমি ওরে দেখাবো। মানে আইনজীবী পর্যন্ত যায়, মনে হয় কি আমার কোনো আইনজীবী নেই, আমার আসছে আইনজীবী দিয়ে থ্রেট দেওয়াইতে, ভয় দেখাইতে যে ওরে নিয়ে যাতে কোনো কথা না বলে। ওরে নিয়ে কথা বলবো না, আমি বারবারই বলছি ওরে নিয়ে কেন আমি কথা বলি। তো আইনজীবী তো আমারে কিছু বলতে পারলো না এই জিনিসটা নিয়ে। ও যে আমারে মানে একদম ভয় দেখায়, নিজের কি না কি জানি মনে করতেছে এখন আমি একদম আইনজীবী দিয়ে ভয় দেখাই ফেলছি। তারপরে অনেকে দেখি যে আবার কমেন্ট করেন যে এগুলো যদি সত্যি হইতো তাহলে ও একদিনের জন্য হলেও চুপ থাকতো। মানে আমি ভয় পাই একদিনের জন্য হলেও চুপ থাকতাম, কেন আমি ভয় পাবো? আমি শুরুর দিকে চুপ থাকছি, অনেক চুপ থাকছি শুরুর দিকে আমি রেগুলার ব্লগে আপলোড দিইনি। ও নিয়ে দেখে আমার কিছু ভাল লাগতেছে না দেখে আমি ঠিকমতো ব্লগ আপলোড করি নাই, 2 দিন 3 দিন পরে পরে গিয়ে একটা করে ব্লগ আপলোড দিচ্ছি। কিন্তু এখন দেই, আমার ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি যত বেশি ভয় পাবো আমারে মনে করেন যে অত বেশি করে ওরা প্রেশার দিতে থাকবে। যেমন এই ডিভোর্সের বিষয়টা নিয়ে আমি একদম হাহাকার লেগে গেছে আমার মনের ভিতরে, এটা ওরা বুঝতে পারছে, এই জিনিসটারই আমার সুযোগ নিতেছে। বারবার শুধু ডিভোর্সের কথা টেনে আনে, বারবার শুধু ডিভোর্সের কথা টেনে আনে। আরে ডিভোর্স তুমি জামাইকে দিবা, তুমি জামাইকে গিয়ে এই কথা বলবা। আপনারা যে বলেন আমি কেন এইসব বিষয় নাক গলাই, বলছে তো আমারে ডিভোর্সের কথা। আমারে যদি না বলতো তাহলে তো আমি এইসব বিষয় নিয়ে কথা বলতাম না। আমারে বলছে, জামাইরে বলে নাই, তার ভালোবাসার জামাইকে বলে নাই, আমাকে বলছে। এই কারণে আমার কথা বলতে হয় আর আমি বলবো
যেহেতু আমার এটার মধ্যে ইনভলভ করছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদেরকে সবসময় বলে যাব। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাকে কখনো কেউ ভয় দেখায় দমায় রাখতে পারবে না। এইসব আপনাদের চিন্তা করার দরকার নাই যে এটা মনে হয় সত্যি সত্যি হয় নাই, নাটক করতেছে এই কারণে ও ভয়ে চুপ থাকে না। ভয় আমি কখনো পাই নাই, ভয় আমি কখনো পাবো না। এই ঝামেলার শেষ কোথায় গিয়ে হয় সেটা আপনারা দেখতে পারবেন, আর শেষটা আমিই করব, বড় সতীনের করতে হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, সামনে আরো অনেক অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর রেগুলার ব্লগগুলো দেখুন।